আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ড, প্রচুর গয়না সহ পুলিশের জালে তৃণমূল নেতার ছেলে। কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর পথে গ্রেফতার করা হয় শাসক নেতার ছেলেকে। আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। আসানসোলের জুবিলি মোড় থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তাহসিন আহমেদকে। 350 কোটি টাকা প্রতারণার অভিযোগে ধৃত তাহসিন আহমেদ। তাহসিন তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন সহসভাপতি শাকিল আহমেদের ছেলে। টাকা দ্বিগুণের লোভ দেখিয়ে প্রায় 3000 পরিবারকে প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। हम दिए टोटल 7 लाख रुपए। 5 लाख का हमको चेक मिला। ये चेक आप बैंक में गए थे? बैंक में नहीं गए थे, बहुत से लोग गया, बाउंस हो गया। तो हम बूढ़ा आदमी है, उतना नहीं जा सका बैंक में, वहाँ पर मुर्गा साल में। ऐसा चेक आदमी को और भी दिया था? बहुत आदमी को दिया, बहुत सबको दिया मोटा मोटी। वो चेक वो लोग वहाँ कैश कर पाए? कैश का नहीं, उसका सब बाउंस हो गया सबका। 5 लाख रुपया दिया, गोल्ड मुथूट फाइनेंस में रख करके दिए उसको। कि कैसे दिए पैसा? क्या आप लोग? ये स्कीम दिया था 1 का 3 देगा, 1 लाख का 3 लाख देगा। स्कीम आया, उसमें लालच में हम लोग फंस गए। सिस्टम का था देने का? सिस्टम था पर मंथ 14,000 रुपया। नहीं, आप कैसे दिए थे पैसा? एक बार दिए उसको, कैश में दिए थे? कैश में दिए उसको। कोई चेक से, बैंक से नहीं? नहीं, कैश में दिए हैं, कुछ फोन पे से दिए हैं। गोल्ड रख के दिया है अपना? हाँ। अगर सोना मिला था, कुछ भी मिला था? हाँ, कुछ मिला, 3 महीना मिला। अच्छा, उसके बाद फिर उसको जमा करके फिर दे दिए उसी को। वो तो स्कीम ही था वैसा कि मेरे जमा करो फिर वैसे को। 7 से खाली दौड़ा रहा 15% पर मंथ সুদ হিসেবে ওরা পয়সা আমাদেরকে রিটার্ন দিচ্ছে। 5% ক্যাপিটাল, হ্যাঁ 5% ক্যাপিটাল দিয়ে, ঠিক আছে। তো আমরা 2025 এর ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পেমেন্ট পেয়েছি, আমরা ঠিকই ছিলাম। তারপর হঠাৎ করে আমাদের এখানে অ্যাক্সিডেন্টের অ্যাক্টিং করলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে। আমরা তো ওর উপর আবার বিশ্বাস করলাম, বললো অক্টোবর পর্যন্ত টাইম চাই। অক্টোবর পর্যন্ত আমরা টাইম দিলাম। তারপরে আমরা ঘরে আসলাম, ঘরে বললাম, তখন বলছে যে আমরা যে পুঁজিটা দিয়েছি সেটা ছাড়া দিতে পারবো না। আসানসোলের খবরে নজর রেখেছি, যেখানে চিটফান্ড প্রতারণা কাণ্ড, প্রায় 3000 পরিবারের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাহসিন আহমেদ, যিনি তৃণমূল নেতার ছেলে। পুলিশের জালে ইতিমধ্যে তাহসিন আহমেদ। আর এই তাহসিন আহমেদেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এর আগে পোস্ট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখাবো সেই ভিডিও। मैं तहसीन अहमद, सबसे पहले मैं आपसे माजरत चाहता हूं। मेरी बात बहुत तहम्मुल के साथ सुनने और समझने की कोशिश कीजिए। आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए, उसके लिए हम बहुत शर्मिंदा है और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं। ये जो वक्त था 20 अक्टूबर का, तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे, उसके लिए हम दिल से शर्मिंदा और फिर से हम आपसे माफी मांगते हैं। 350 কোটি টাকার প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদকে। আর এই গোটা ঘটনা নিয়ে আসানসোলের ডেপুটি মেয়র কি বলেছেন শুনুন। আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটকও বলেছেন যে গরিব মানুষ তার প্রিন্সিপাল টাকাটাও ফেরত পাতে সেই ব্যবস্থা চেষ্টা আমরা করছি। এবং ট্রেড লাইসেন্স ব্যাপার যেটা আছে, আপনারা জানেন যে এখন পুজো ফেস্টিভ্যাল জন্য আমাদের কর্পোরেশন বন্ধ আছে। অবশ্যই কর্পোরেশন খুললে আমরা ইনকোয়ারি করে দেখবো যে না ট্রেড লাইসেন্স ছিল কি ছিল না। যারা করেছে মানুষকে বোকা বানিয়েছে, গরিব মানুষ একটা লালচে ফেঁসে গেছিল, কিন্তু তাকে যেভাবে বোকা বানানো হয়েছে সেটা কোনোদিন বরদাস্ত করা যাবে না। আসানসোলে টাকা দ্বিগুণ হবে এই লোভ দেখিয়ে প্রায় 3000 পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগে ধৃত তৃণমূল নেতার ছেলে। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীদের কি প্রতিক্রিয়া, পাল্টা শাসক শিবিরের বা কি প্রতিক্রিয়া, শোনাবো আপনাদের। প্রশাসনের সহযোগিতা ছাড়া, রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া, বদান্যতা ছাড়া এই প্রাতিষ্ঠানিক লুট এবং সীমাহীন লোভকে যে বাস্তবায়িত করবার প্রক্রিয়া সেটা সম্ভব নয়। যেখানে যত দুর্নীতি বা যেখানে যত লুটের ঘটনা উঠে আসছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। প্রকাশ্যে ঘোষণা করে জো জিতা ও সিকান্দার, মানে বুথে লিড দিতে হবে, এলাকায় দখলদারি চালাতে হবে এবং ক্ষমতায় এসে তার একমাত্র লক্ষ্য হয়ে যায় দখলদারি, একমাত্র লক্ষ্য হয়ে যায় হেজিমনি এস্টাবলিশ করা। তাহলে তার পরিণতি এটাই হবে যেটা সর্বত্র আজকে ফুটে উঠেছে। তৃণমূলের নেতা তার বাড়ির ছেলে 350 কোটি টাকার প্রতারণা করবে,
এটা এমন কি? তার চাইতে বড় নেতারা আরো অনেক বেশি প্রতারণা করছে। সম্পত্তি দেখেছেন গ্রাম বাংলায় শুধুমাত্র তৃণমূলের নিচু তলার যারা 20 কোটি টাকার বেশি সম্পদ, এই সম্পদের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা নানান তথ্যের সূত্রে যা পাওয়া যায়। ভাবা যায় প্রতারণা এবং লুট এটা তৃণমূলের অঙ্গের ভূষণ। খুবই দুর্ভাগ্য আমাদের রাজ্যের জন্য অপেক্ষা করছে। না দেখুন, গ্রেপ্তার হয়েছেন সেটা ঠিক আছে, মামলা হয়েছে সেটাও ঠিক আছে, কিন্তু আমাদের দাবি হলো যে যাদের টাকা তিনি নিয়েছেন তাদের টাকা যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। মামলা হবে, মোকদ্দমা হবে, কেস চলবে, আর যাদের টাকা গেছে তাদের টাকা যদি ফেরত না পায় তাহলে কোনো লাভই হলো না। আলটিমেটলি তো গরিব মানুষের টাকা না, তারা সঞ্চিত অর্থ দিয়েছেন, সে টাকাটা যেন ফেরতের ব্যবস্থা এই সরকার করে, তাহলে আমরা খুশি হব। দলের নেতার ছেলে যদি চিটফান্ডে অভিযুক্ত হয়ে থাকে তাহলে সে জেল খাটবে, তাতে অসুবিধার কি আছে? কিন্তু দলের নেতার ছেলে বলেই যদি দলের উপর আট আসে, তাহলে আমার এখনো মনে পড়ছে শিশির অধিকারী তৃণমূলের সাংসদ ছিলেন, তার ছেলে বিজেপির যোগদান করলো, বিজেপির নেতা হলো। কোন ছেলে? যেই ছেলেকে বিজেপি বলেছিল সারদার তোলাবাজ, নারদার ঘুষখোর, খবরের কাগজে মুড়িয়ে টাকা নেয় শুভেন্দু অধিকারী। তো নেতার ছেলে হলেই যদি সেই পার্টির সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে যখন শিশিরবাবু তৃণমূলের সাংসদ ছিলেন তখন শুভেন্দু অধিকারী কি করে বিজেপির নেতা হয়ে যোগদান করেন অমিত শাহের পাঁচুই? তাই ছেলে হওয়া মানেই যে দলটা অপরাধ করছে তা তো নয়। এখানে যদি অপরাধ করে থাকে, প্রশ্ন হচ্ছে সে জেলের পেছনে আছে কিনা। মুশকিলটা হচ্ছে বিজেপির। এবার কান্দি হাসপাতালে আক্রান্ত নার্সিং স্টাফরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিং স্টাফকে হেনস্থার অভিযোগ। কর্তব্যরত নার্সের ওপর চড়াও রোগীর পরিজনরা। নথিপত্র লণ্ডভণ্ড করা হয়েছে, হাসপাতালে নার্স রুমে ভাঙচুর চালানো হয়েছে, এমনটাই অভিযোগ। হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নার্সিং কর্মীরা। নিন্দনীয় ঘটনা, ব্যবস্থা নেওয়া দরকার, প্রতিক্রিয়া সুপার অভিজ্ঞ দাসের। এরা উঠে ট্রিটমেন্ট যা স্টার্ট করবে, উঠেছে, ইন্ডামিন্টেন কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে সমস্ত খাতাপত্র উঠিয়ে ফেলে দেয়, ড্রয়ার টেনে বের করে দেয়। তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায়, সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে, একজন একটু ইনজিওর হয়েছে, হাতে কাতে লেগেছে, আরেকজনকে টেনে বের করে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, খুব ন্যাক্কারজনক ঘটনা যে স্বাস্থ্যকর্মীরা আমরা সবসময় মানুষকে পরিষেবার জন্য বসে আছি, সিস্টাররা আছে, ডাক্তার আছে, সবসময় তারা পরিষেবা দিচ্ছে। সেই পরিষেবাকে ব্যাহত করে তাদের উপর যখন আঘাত করা হয় তখন তাদের নিজেদের সেলফ কনফিডেন্সও যেমন নষ্ট হয়, তেমনি পরিষেবা ব্যাহত হয়। এক্ষেত্রে অবশ্যই দোষী লোককে খুঁজে বার করে একটা শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। চেতলায় ফিরাদ হাকিমের ওয়ার্ডে খুন, রাস্তার উপর মদের আসর, সেই মদের আসরে গন্ডগোল, তারপর ফুটপাতের ওপর একজন আরেকজন ব্যক্তির গলায় শাবল ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। মৃত ব্যক্তির নাম অশোক পাসওয়ান। শনিবার রাত 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে চেতলা থানা এলাকার কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ড, যেটা মেয়র ফিরাদ হাকিমের নিজস্ব ওয়ার্ড। সেই চেতলার 17 নম্বর যে বাসস্ট্যান্ড, সেই বাসস্ট্যান্ডের সামনে। এই 17 নম্বর বাসস্ট্যান্ডের সামনেই উজ্জ্বল ভট্টাচার্য নামে এক আইনজীবীর অফিস, আর তার সামনেই অশোক পাসওয়ানের গলায় শাবল ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই এলাকারই বাসিন্দা অশোক পাসওয়ান, এবং যেটা স্থানীয়দের থেকে জানা যাচ্ছে যে এইখানে ঠিক এই 17 নম্বর বাসস্ট্যান্ডের পাশেই এখানেই আজকে মদের আসর বসেছিল, তাতে এই অশোক ছিল এবং সঙ্গে আরও কয়েকজন তার সঙ্গীরা ছিল। সেইখানে গণ্ডগোল হয় অশোকের সাথে বাকিদের, এবং তারপর এটি শাবল নিয়ে অশোকের গলায় আরেকজন ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। তারপর রক্তাক্ত অবস্থায় অশোক এই ফুটপাত ধরেই প্রায় 100 মিটার দূরে যায় এবং সেখানে গিয়ে বসে পড়ে, এবং তারপরেই স্থানীয় বাসিন্দারা তার পরিবারের লোকেদের খবর দেন। তারা এসে যতক্ষণে এখানে এসে পৌঁছান ততক্ষণে অশোক সংজ্ঞা হারিয়েছেন বলে জানিয়েছেন তারা, এবং তারপর SSKM হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে রাত হলেই এই 17 নম্বর বাসস্ট্যান্ড, এখানে পরপর বাসগুলি পার্কিং করা হয়, আর তার পিছনে একাধিক ঝুপড়ি রয়েছে, আর সেখানেই মদের আসর বসে। রাত হলেই এই এলাকায় যারা মদ্যপ ব্যক্তি এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য শুরু হয় বলে অভিযোগ। আর তারা বলছেন যে প্রতিবাদ করলে উল্টো যারা প্রতিবাদ করে তাদের কপালেই জোটে মার। চেতলা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আমি ঠিক যেখানে রয়েছি, ক্যামেরা আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলছি। এই যে মন্দির দেখা যাচ্ছে, এর সামনেই রক্তাক্ত অবস্থায় ফুটপাত দিয়ে ছুটতে ছুটতে অশোক এসে বসে বলে জানিয়েছেন তার পরিবারের লোকেরা, এবং তারপরে এখান থেকেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। চেতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করেছে বলে জানা যাচ্ছে, বাকিদের খোঁজ চলছে। 4-5 জন ছিল, মল খাচ্ছিল। ওই তো
বাসের পিছনে? হ্যাঁ, পুরনো আক্রোশ থাকতে পারে। গন্ডগোল হচ্ছিল? হ্যাঁ, গন্ডগোল হচ্ছিল। তারপরে ওর যে মানে সে একটা শাবল দিয়ে এইখান দিয়ে ঢুকিয়ে দিয়েছে, ওই রড মতন, ওইটা বেরিয়ে গেছে এখান দিয়ে, ভক করে মুখ দিয়ে রক্ত। পুলিশ এসে সঙ্গে সঙ্গে হসপিটালে দিয়েছে, কিন্তু হসপিটালে বাঁচাতে পারলো না। কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে ঠিক যেইখানে ঘটনা ঘটেছে, অর্থাৎ 17 নম্বর বাস স্ট্যান্ড, এবং তারপর যেইখানে এই অশোক পাসওয়ান নামে ব্যক্তি এসে বসেছিলেন, যেখান থেকে তার পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে গেলেন, এই গোটা এলাকাটা জুড়ে কোনো সিসি ক্যামেরা নেই। সেখানে তারা প্রশ্ন তুলছেন যে যেখানে মেয়রের নিজস্ব ওয়ার্ড, সেইখানেই রাত হলেই এরকম অসামাজিক কাজকর্ম, অথচ সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্স নেই। স্বাভাবিকভাবেই প্রশাসনিক যে নিষ্ক্রিয়তা, সেই নিয়ে অভিযোগ তুলছেন তারা। এখন এটাই দেখার যে অশোক পাসওয়ানের এই ঘটনার পর এই এলাকার পরিবেশ কি বদলায়। স্থানীয় বাসিন্দারা বলছেন যে প্রতিবাদ করার সাহস কেউ দেখায় না, কারণ প্রতিবাদ করলেই যে বহিরাগতদের আনাগোনা এখানে হয়, তারা পাল্টা তাদের মারধর করতে যায়, অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয় না। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।